আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেটি কোনো সাধারণ গল্প নয়। আজকের গল্পটি একটি অমীমাংসিত রহস্যের গল্প। আজকের গল্পটি একজন কিংবদন্তির গল্প। আজকের গল্পটি শুধুমাত্র একজন নায়কের জীবন বা মৃত্যুর গল্প নয়, বরং একটা জাতির কালেকটিভ কনসেন্স বা সামগ্রিক বিবেককে আঘাত করে যাওয়া একটি ট্র্যাজিক গল্প। আজকের গল্পটি একজন মায়ের 29 বছর ধরে লড়াই করার গল্প। আজকের গল্পটি লাখো ভক্তের সত্য উদ্ঘাটনের গল্প। আজকের গল্পটি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নায়ক সালমান শাহ এর গল্প, যার মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে আত্মহত্যা বা আত্মহননের পথ বেছে নিয়েছিলেন একজন নয়, দুইজন নয়, 14 থেকে 15 জন তরুণ তরুণী। শত শত নয়, বরং হাজার হাজার তরুণ তরুণী এবং ভক্তবৃন্দ হতাশায় নিমজ্জিত হয়েছিলেন দীর্ঘ দিনের জন্য, যার মৃত্যুর কারণ। আজকের গল্প সেই অমর শিল্পী এবং নায়ক সালমান শাহ এর গল্প। এই সালমান শাহের মৃত্যুটা সাধারণ মানুষ তো মাইনা নিতে পারে নাই, কিন্তু অনেক ইয়াং মেয়েরা মাইনা নিতে পারে নাই। আপনারা জানেন 13-14 জন আত্মহত্যা করছে সালমান শাহর জন্য। অনেকে আত্মহত্যা করতে চাইও করতে পারে নাই তাদের মা বাবার কারণে। দর্শক মণ্ডলী, আজকের গল্পে নায়ক সালমান শাহের সংক্ষিপ্ত জীবনী সহ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট জানতে পারবেন। সেই সাথে জানতে পারবেন বিষয়টি যে আসলে হত্যাকাণ্ড ছিল, কোনো আত্মহত্যা ছিল না, তার বিশ্লেষণ এবং যৌক্তিক বর্ণনা সহ আলামত সমূহের বর্ণনা। আরও জানতে পারবেন হত্যাকাণ্ডের ভিতরের এবং বাহিরের সমস্ত খুঁটিনাটি বিষয়, কিভাবে প্ল্যান করা হয়েছিল, কিভাবে এক্সিকিউট করা হয়েছে হত্যাকাণ্ড, কারা কারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, সমস্ত বিষয়গুলো আজকে তুলে আনা হবে দর্শক মণ্ডলী। শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। আমি প্রকৌশলী আজিজ মিশির সেলিম আপনাদের সঙ্গেই আছি, থাকবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। 1971 মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কমল উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটি সন্তান। জন্মকালীন সময়ে যার নাম রাখা হয় শাহরিয়ার চৌধুরী ইমন। পরবর্তীতে ফিল্ম জগতে এসে এই শাহরিয়ার চৌধুরী ইমনই হয়ে ওঠেন কোটি বাঙালির হার্টথ্রব নায়ক সালমান শাহ। জন্ম সিলেটে হলেও বাবার চাকরির সুবাদে তার শৈশবকাল কাটে খুলনাতে। পরবর্তীতে ওনারা অবশ্য ঢাকায় শিফট হন। ছোটবেলা থেকেই শাহরিয়ার চৌধুরী ইমন তথা সালমান শাহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। 1982 সালে ইমন ছোটদের খবর শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে টিভি পর্দায় হাজির হন। পরবর্তীতে 1984 সাল হতে তিনি নিয়মিত মডেলিং করা শুরু করেন। 1985 সাল থেকে তিনি টিভিতে নাটকের কাজ শুরু করেন এবং নিয়মিত নাটক করা শুরু করেন। 1990 সালে 12 জুলাই চট্টগ্রামে একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে যান শাহরিয়ার চৌধুরী ইমন। সেখানেই তার একটা মেয়ের সাথে দেখা হয় এবং প্রথম দেখাতেই তিনি মেয়েটির প্রেমে পড়ে যান। সেই মেয়েটির নাম হচ্ছে সামিরা। এই সামিরাই সালমান শাহের স্ত্রী। অধিকাংশ সালমান ভক্তই অবশ্য সামিরাকে সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে বিশেষভাবে জড়িত বলে বিশ্বাস করে থাকেন। আসুন এই হত্যাকাণ্ড সম্পর্কে সামিরা কি বলে সেটা একটু শুনে নেই। সালমান শাহকে এভাবে মারা হয়েছে। আজিজ মোহাম্মদ ভাই ছিল, সামিরার মা ছিল, ডন ছিল, সামিরা ছিল। এটা তো সম্পূর্ণ মিথ্যা, এটা রেজভি নিজেই পরে বলে দিয়েছে। কোনো সত্যতা থাকে এই গল্পে, এটা কোনোদিনও ধামাচাপা দেওয়া যাবে না। হ্যাঁ দর্শক মণ্ডলী, সামিরা ঠিকই বলেছে। সত্য ঘটনা কখনোই ধামাচাপা দেওয়া যায় না। একদিন না একদিন সেটা বের হয়ে আসে। সেই সত্যটাই এবার বের হয়ে আসতেছে। এই সামিরা কে? এই সামিরা হচ্ছে সালমান শাহের খালার বান্ধবীর মেয়ে। সালমান শাহের খালার বান্ধবী অর্থাৎ সালমান শাহের শাশুড়ি একজন পার্লার ব্যবসায়ী। ইমন তথা সালমান শাহ এই সামিরার প্রেমে এতটাই মজে ছিলেন যে পরিবারের সম্মতি না থাকা সত্ত্বেও তিনি একাই সামিরাকে বিয়ে করে ফেলেন। অতঃপর সামিরাকে সঙ্গে করে ইস্কাটনের একটা ফ্ল্যাটে তারা বসবাস শুরু করেন। এই সময় তিনি টিভি নাটকের সাথে যুক্ত ছিলেন। ফিল্মের সাথে যুক্ত হন আরও 1 বছর পরে 1993 সালে। কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে বড় পর্দা বা সিনেমায় অভিষেক হয়
সালমান শাহ এর। কিয়ামত থেকে কিয়ামত ছবির পরিচালক সোহানুর রহমান সোহান তিনি শাহরিয়ার চৌধুরী ইমনের নাম পরিবর্তন করে সালমান শাহ রাখেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত ছবিটি সুপার ডুপার হিট হয়। এই সময় ছবিটি প্রায় 8 কোটি টাকার ব্যবসা করে, যা বর্তমান সময়ে প্রায় 100 কোটি টাকার সমতুল্য। ছবিটির গানগুলো সেই সময় মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। 1994 সালমান শাহ তার স্ত্রী সামিরাকে নিয়ে ইন্ডিয়াতে বিবাহ বার্ষিকী উদযাপন করতে যান। সেখানেই ঘটনাচক্রে তার শাহরুখ খান পরিবারের সাথে সাক্ষাৎ হয় এবং শাহরুখ খানের সাথে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে সালমান শাহ এবং শাহরুখ খান সম্মিলিতভাবে একটা সিনেমা করার ব্যাপারেও সম্মত হয়েছিলেন। 1993 সাল থেকে 1996 সাল, এই স্বল্প সময়ের মধ্যে সালমান শাহ প্রায় 27টি সিনেমা করে ফেলেছেন, যার সবগুলোই ছিল হিট অথবা সুপারহিট। তার জীবনে কোনো ফ্লপ ছবি ছিল না। এই 27টি ছবির মধ্যে আবার 14টি ছবিতেই নায়িকা ছিলেন শাবনূর। সালমান শাহ শাবনূর জুটির সবগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল। এই জুটি সেই সময়ের ইয়াং জেনারেশনকে দারুণভাবে প্রভাবিত করেছিল, অনুপ্রাণিত করেছিল। ফিল্মি দুনিয়ায় যা হয়, মিডিয়ায় সালমান শাহ এবং শাবনূরকে নিয়ে নানান গসিপ ছড়িয়ে পড়ে, যে গসিপগুলোর কারণে সালমান শাহের সংসারে অশান্তির সূত্রপাত হয় বা সূত্রপাত হতে শুরু করে। দর্শক মণ্ডলী, সালমান শাহ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদেরকে বাংলা সিনেমার এক অখ্যাত ভিলেনের বিষয়ে আলোচনা করতে হবে, যার নাম হচ্ছে ডন। সেই সময় বাংলাদেশি সিনেমায় এই ডন ছিল অখ্যাত এক খলনায়ক। তার একমাত্র যোগ্যতা ছিল তিনি ছিলেন সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু। তার দুর্বল অভিনয়ের জন্য সাধারণত পরিচালকরা তাকে কখনোই সিনেমায় কাস্ট করতে চাইতেন না। মূলত সালমান শাহের অনুরোধেই তিনি বেশ কয়েকটা বাংলা সিনেমায় ভিলেন হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। সালমান শাহের পরিবারে এই ডন নামক বেঈমানটির অবাধ যাতায়াত ছিল। শোনা যায় এই ডন এর কারণেই সালমান শাহের সংসারে অশান্তি ত্বরান্বিত হয়েছিল। এই ডন সালমান শাহের স্ত্রী সামিরার কাছে শাবনূর এবং সালমান শাহকে কেন্দ্র করে নানান ধরনের কান কথা অনবরত বলে যেতেন, যে কারণে সামিরা বিশ্বাস করতেন যে শাবনূরের সাথে সালমান শাহের একটা সম্পর্ক আছে। বর্তমানে শোনা যায় এই সালমান শাহের স্ত্রী সামিরার সাথেই এই ডনের একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছিল। শুধু তাই নয়, সালমান শাহ হত্যাকাণ্ড এর মূল পরিকল্পনাকারী আজিজ মোহাম্মদ ভাই এর হত্যা পরিকল্পনার একটা অন্যতম অংশ ছিল এই বেঈমান ডন। সেই সাথে সালমান শাহের স্ত্রী সামিরা এবং শাশুড়িও আজিজ মোহাম্মদ ভাই এর পরিকল্পনার অংশ হয়ে সালমান শাহ হত্যায় ভূমিকা রেখেছিলেন। ওনারা কিভাবে সালমান শাহ হত্যায় ভূমিকা রেখেছিলেন এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পাদিত হয়েছিল সেই বিষয়ে আসার আগে দর্শক মণ্ডলী, আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কে আমাদের কিছুটা ধারণা নিতে হবে। অন্যথায় সালমান শাহকে কেন আজিজ মোহাম্মদ ভাই হত্যা করার জন্য পরিকল্পনা করেছিলেন সেটা বুঝতে কিছুটা সমস্যা হবে। কে এই আজিজ মোহাম্মদ ভাই? আজিজ মোহাম্মদ ভাই ঢালিউড তথা ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহ। শোনা যায় বলিউড তথা বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহ এবং আন্ডারওয়ার্ল্ডের ডন খ্যাত দাউদ ইব্রাহিমের সাথে তার সখ্যতা ছিল। আজিজ মোহাম্মদ ভাইয়ের পূর্বপুরুষেরা কিন্তু গুজরাটি। ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় ওনারা পূর্ব পাকিস্তানে চলে আসেন তথা বাংলাদেশে চলে আসেন। পারিবারিকভাবে ওনারা অনেক বিত্তশালী ছিলেন। দেশ বিদেশে ওনাদের নানান ধরনের ব্যবসা ছিল, এখনো আছে। এছাড়া তিনি ছিলেন ঢাকাই ফিল্মের অন্যতম প্রযোজক। প্রায় 50টির অধিক সিনেমা তিনি প্রযোজনা করেছেন। নতুন নতুন নায়িকা কাস্ট করাই ছিল তার সিনেমাগুলির মূল উদ্দেশ্য। আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে ঢাকাই সিনেমার নায়িকাদেরকে ঘিরে নানান ধরনের চটকদার খবর সেই সময় চালু ছিল সারা দেশব্যাপী। চোরাচালান, মাদক ব্যবসা, নারী ব্যবসা সবকিছুর সাথেই তিনি যুক্ত ছিলেন বলে সকলেই বিশ্বাস করে বা জনশ্রুতি আছে। 1995 থেকে 1996 সালের মধ্যে কোনো এক সময় এই আজিজ মোহাম্মদ ভাইয়ের
থ্রো করা এক পার্টিতে সালমান শাহ অংশ নেন তার স্ত্রী সামিরাকে সঙ্গে করে। এই পার্টিতে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের স্ত্রী সামিরার সাথে অসৌজন্যমূলক আচরণ করতে গেলে বিপত্তির সূত্রপাত ঘটে। সালমান শাহ আজিজ মোহাম্মদ ভাইকে চর মেরে বসেন। ঘটনার প্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই উক্ত পার্টিতেই সকলের সামনেই সালমানকে উদ্দেশ্য করে বলে বসেন, তোর সময় ঘনিয়ে এসেছে, তোর আয়ু ফুরিয়ে গিয়েছে। উল্লেখ্য, এই আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের শাশুড়ি এর পরিচয় এবং ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই বলে শোনা যায়। দর্শক মন্ডলী, পরের ঘটনা বলি, একটু ভালো করে খেয়াল করবেন প্লিজ। 1996 সালের 5 সেপ্টেম্বর পরিচালক বাদল খন্দকারের সাথে সালমান শাহের 3টি সিনেমা সাইন হয়, বা 3টি সিনেমার জন্য বাদল খন্দকারের সাথে সালমান শাহের চুক্তি হয়। সাইনিং মানি হিসেবে বাদল খন্দকার সালমান শাহকে 12 লক্ষ টাকা প্রদান করে। 5 সেপ্টেম্বর মনে রাখবেন দর্শক মন্ডলী। এই 3টি সিনেমার মধ্যে একটা সিনেমার নায়িকা হওয়ার কথা ছিল চিত্রনায়িকা পপির। পপি ছিল তখন নবাগতা। সালমান শাহ এর সাথে পরিচয় ছিল না, যে কারণে সালমান শাহ পরিচালক বাদল খন্দকারকে পরের দিন অর্থাৎ 6 সেপ্টেম্বর নায়িকা পপির সাথে পরিচয় করিয়ে দিতে বলেন। যথারীতি বাদল খন্দকার একটা রেস্টুরেন্টে পরের দিন অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেন জুমার নামাজের পর। উল্লেখ্য যে 6 সেপ্টেম্বর ছিল শুক্রবার। এই ঘটনাটি উল্লেখ করার কারণ ঘটনাটি পরবর্তী সময়ে বুঝতে সহায়তা করবে সালমান শাহ এর মৃত্যু কেন আত্মহত্যা ছিল না এবং কেন এটা হত্যাকাণ্ড ছিল। 6 সেপ্টেম্বর শুক্রবার সকালবেলা সালমান শাহ এর বাবা তার ছেলের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইস্কাটনের ফ্ল্যাটে আসেন। উক্ত বিল্ডিং এর সিকিউরিটি দারোয়ান তাকে সালমান শাহের ফ্ল্যাটে যেতে বাধা প্রদান করে। দারোয়ান বলে সালমান শাহ ঘুমাচ্ছেন, ওনাকে ডিস্টার্ব করা যাবে না, তার ফ্ল্যাটে যাওয়া যাবে না। দর্শক মণ্ডলী, এই বিষয়টা কিছুটা অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে, আমার কাছে অন্তত মনে হয়েছে। একজন দারোয়ান কিভাবে ফ্ল্যাটের মালিকের বাবাকে ছেলের ফ্ল্যাটে যেতে বাধা দিতে সাহস করে? হ্যাঁ, ঘটনাটি তাই ঘটেছিল, কারণ দারোয়ান ইন্টারকম থেকে ফোন করলে সালমান শাহের ফ্ল্যাট থেকে যিনি ফোন রিসিভ করেন তার নির্দেশ মোতাবেকই দারোয়ান সালমান শাহের পিতাকে ফ্ল্যাটে যেতে বাধা দিয়েছিলেন। দর্শক মণ্ডলী, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় ফ্ল্যাট থেকে কে ফোন রিসিভ করেছিলেন এবং তিনি দারোয়ানকে বা সিকিউরিটিকে ফোনে কি বলেছিলেন। অতঃপর বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর সালমান শাহ এর বাবা তার ছেলের ফ্ল্যাটে যেতে পারলেও উনার পুত্রবধূ সামিরা উনাকে ছেলের সাথে দেখা করতে দেননি। সামিরাও সেই একই ডায়লগ ছাড়েন, বলেন সালমান শাহ এখন ঘুমাচ্ছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। অতঃপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সালমান শাহের বাবা উক্ত ফ্ল্যাট থেকে বের হয়ে চলে আসেন। অতঃপর ওই দিনই জুম্মার নামাজের পর সালমান শাহ এর মায়ের কাছে একটা ফোন আসে। ফোনে জানানো হয় সালমান শাহ অসুস্থ হয়ে পড়েছেন, তারা যেন দ্রুত চলে আসেন। অতঃপর সালমান শাহ এর বাবা মা সালমান শাহের ফ্ল্যাটে গিয়ে দেখেন যে বিছানায় তাদের ছেলে নিস্তেজ হয়ে পড়ে আছে, আর সামিরা সালমান শাহের পাশে বসে আছে। আশেপাশের কিছু মহিলা সালমান শাহের হাতে পায়ে তেল মালিশ করতেছেন। এরপর সালমান শাহের বাবা মা দ্রুত ছেলেকে পাশের একটা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কিন্তু সালমান শাহের মা ডাক্তারের কথা বিশ্বাস করতে পারেন না, যে কারণে সালমান শাহের বডি ক্লিনিক থেকে ওনারা নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তারও সালমান শাহকে মৃত ঘোষণা করেন। এই দিনই সালমান শাহের বাবার কাছ থেকে জোরপূর্বক লিখিত নেওয়া হয় যে এই মৃত্যুটি অপমৃত্যু, পরবর্তীতে যেটাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে যাওয়া হয়েছে। আত্মহত্যা না হত্যা? দর্শক মণ্ডলী, আত্মহত্যা হচ্ছে একটা পরিকল্পিত হত্যা, কিন্তু সেই হত্যাটা হচ্ছে নিজেকে নিজে হত্যা করা, অর্থাৎ পরিকল্পনা ছাড়া আত্মহত্যা করা যায় না। আত্মহত্যা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা ফসল, যেখানে ভিকটিম হতাশায় ভুগতে ভুগতে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করতে থাকে দীর্ঘদিন যাবৎ, এবং সর্বশেষ তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিজেকে হত্যা করে ফেলেন। দর্শক মণ্ডলী, সালমান শাহ যদি পারিবারিক সমস্যা বা অন্য যে কোনো কারণেই হোক না কেন
মাত্র 24 বছর বয়সে আত্মহত্যার সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে থাকতেন, তাহলে তিনি 5 তারিখে কেন তিনটি সিনেমা সাইন করবেন বাদল খন্দকারের সাথে? একজন হতাশাগ্রস্ত মানুষ যিনি একদিন পরেই নিজেকে শেষ করে দিবেন, তিনি কেন সিনেমা সাইন করে 12 লক্ষ টাকা অগ্রিম পেমেন্ট নিয়েছিলেন? যিনি একদিন পরেই নিজেকে পৃথিবী থেকে বিদায় নেবেন বা বিদায় দেবেন, তার তো কোনো টাকার প্রয়োজন থাকতে পারে না। এভাবে চিরবিদায় নেওয়ার একদিন আগে তিনি এতগুলো টাকা কেন নিয়েছিলেন? তিনি যদি আগে থেকেই 5 তারিখ রাতে বা 6 তারিখ সকালেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকবেন বা নিয়ে রাখবেন, তাহলে 5 তারিখ বিকেলে কেন তিনি পরের দিন নায়িকা পপির সাথে সাক্ষাৎ করার জন্য পরিচালক বাদল খন্দকারকে শিডিউল ঠিক করতে বলেছিলেন? সালমান শাহ এর বাবাকে 6 তারিখ সকালবেলা কেন সেলের ফ্ল্যাটে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল? শুধু তাই নয়, সেলের ফ্ল্যাটে যাবার পরও কেন সেলের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই? কেন সালমান শাহের পিতাকে ফিরিয়ে দেওয়া হলো সালমান শাহের ফ্ল্যাট থেকে? দর্শক মণ্ডলী, এখানেই শেষ নয়। মৃত্যুর পর সালমান শাহ এর হাতে পায়ে নখগুলো নীলাভ হয়ে গিয়েছিল, যা বিষক্রিয়ার লক্ষণ। তার শারীরিক পজিশন ছিল অস্বাভাবিক, বোঝাই যাচ্ছিল মৃত্যুর আগে তাকে অনেক ধস্তাধস্তি করতে হয়েছিল, এমনকি তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। তারপরও কেন তিনবার তদন্ত করার পরও পুলিশ সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন? কেন তার মা ও ভাই হাল ছেড়ে না দিয়ে তার ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য 29 বছর যাবৎ ফাইট করে গেলেন? হত্যা পরিকল্পনা কবে, কোথায়, কখন করা হয়েছিল? হত্যাকারীদের সাথে কত টাকার চুক্তি হয়েছিল? পরিকল্পনা মাফিক 5 তারিখ রাত্রিতে কিভাবে তাকে হত্যা করা হয়? প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডে কে কে যুক্ত ছিলেন? দর্শক মণ্ডলী, এই প্রশ্নগুলোর উত্তর যদি এই ভিডিওতে দিতে চাই, তাহলে এই ভিডিওর আকার কত বড় হয়ে যাবে একটাবার ভেবে দেখেন। আপনারা কি এই সব প্রশ্নের উত্তর জানতে চান? তাহলে কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা চাইলে অবশ্যই পরবর্তী পর্বে এই বিষয়গুলো তুলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমাকে সহায়তা করার জন্য লাইক ও শেয়ার করবেন। আর পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়া সহ এইরূপ জ্ঞান গর্ব এবং ইতিহাস ভিত্তিক ভিডিও দেখার জন্য বা শোনার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।